জেলা প্রশাসক পদে নিয়োগে ফের ফিটলিস্ট হচ্ছে। নিয়োগ নিয়ে বিতর্ক এড়াতে 4 মাস পরই নতুন তালিকা করার উদ্যোগ নেওয়া হলো। তবে এবারও শর্ত শিথিল থাকছে, অর্থাৎ প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক পদে কাজ না করলেও ডিসি হতে পারবেন। এ সকল পদে কাজ করার অভিজ্ঞতা নেই এমন কর্মকর্তাদের ডিসি নিয়োগ দিলে সঠিকভাবে কাজ করতে পারবে কিনা এ নিয়ে উঠছে নানা প্রশ্ন। আর আজকের সংবাদ পর্যালোচনায় এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের সিনিয়র রিপোর্টার দেলোয়ার হোসেন। সঙ্গে আছি আমি শাহাদাত তনিম। দেলোয়ার হোসেন, সংবাদ পর্যালোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছে। ধন্যবাদ আপনাকে। মাঠ পর্যায়ে যদি কোনো অভিজ্ঞতা নাও থাকে তবুও জেলা প্রশাসকের পদে নিয়োগ দেওয়া হবে, এটি কিভাবে সম্ভব? এটি সম্ভব আসলেই মানুষের একটু জানার আগ্রহ যে মাঠ প্রশাসনের জেলা প্রশাসক নিয়োগের ক্ষেত্রে মাঠ প্রশাসনে একটি গুরুত্বপূর্ণ কাজ তাদেরকে করতে হয়। তাদেরকে মাঠ প্রশাসনের কাজগুলি জনগণের সাথে মিশে জনগণের সার্বিক অভিজ্ঞতা নিয়ে কাজ করতে হয়। কিন্তু এবার অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্তটি নিয়েছেন যে তাদের মাঠ প্রশাসনের অভিজ্ঞতা না থাকলেও, অর্থাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাঠ প্রশাসনের যে পদগুলো রয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউএনও, অতিরিক্ত জেলা প্রশাসক, এডিসি সহ আরও এসিল্যান্ড, যাদেরকে আমরা ভূমি সংক্রান্ত কাজগুলি করে থাকেন, এইসব অভিজ্ঞতা যদি তাদের নাও থেকে থাকে, 2 বছরের একটি নীতিমালায় আছে জনপ্রশাসনের যে পদায়ন নীতিমালা ডিসির ক্ষেত্রে, যে 2 বছরের একটি অভিজ্ঞতা লাগে। তারা বলছেন যে এটি না থাকলেও তারা হতে পারবেন। তার কারণ হিসাবে তারা বলছেন যে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার একটি মানে ক্রান্তিকাল সময়ে দায়িত্ব নিয়েছেন এবং দীর্ঘদিন আওয়ামী লীগ সরকার প্রায় 15 বছরের অধিক সময় ক্ষমতায় ছিলেন। কিছু কর্মকর্তাকে তারা ওই মাঠ প্রশাসনের পদগুলিতে কাজ করতে পারেনি, মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে, বিধায়ী শর্তটি তার শিথিলের কথা বলছেন। সাধারণ মানুষের জানার জন্য একটু যদি প্রক্রিয়াটা বলতেন যে জেলা প্রশাসক নিয়োগটা কিভাবে হয়, যারা প্রশাসনিক ক্যাডার থেকে আসে তাদের কিভাবে আসলে এই প্রক্রিয়াটি একটু যদি বলতেন আমাদের। জি, জেলা প্রশাসক নিয়োগ আমরা জানি যে আমরা দেশের সাধারণ মানুষ জেলা প্রশাসক পদটিকে একটি গুরুত্বপূর্ণ পদ হিসাবেই জানি এবং সব জেলার তিনি গুরুত্বপূর্ণ বা প্রধান একজন ব্যক্তি হিসাবে আমরা শীর্ষ পদের একজন ব্যক্তি হিসাবে জানি। এই পদের নিয়োগ প্রক্রিয়াটি হলো যে এখানে একটি কমিটি আছে যাদেরকে ডিসি ফিটলিস্ট প্রণয়ন কমিটি বলা হয়। এই কমিটির প্রধান মূলত মন্ত্রী পরিষদ সচিব এবং ওনার সাথে সাচিবিক কাজগুলি করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে থাকেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, ভূমি মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান উপদেষ্টা অথবা প্রধানমন্ত্রী কার্যালয়ের যিনি মুখ্য সচিব থাকেন তিনি এবং সচিবের দায়িত্ব পালন করেন তিনি। এই ব্যক্তিরা মিলেই যেটা গুরুত্বপূর্ণ পদে তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেন। তাদের শুরুতে যেমন এবারে আমরা আগামী শনিবার থেকে তাদের একটা সাক্ষাৎকারের জন্য ডাকা হবে, তাদের একটা প্রাথমিক মূল্যায়নের জন্য, যে তাদের এটি ফিটলিস্ট প্রণয়ন করা হয়, এটির জন্য তাদেরকে ডাকা হয়। তাদের সাক্ষাৎকার, তাদের কথা বলার ধরন, তাদের মাঠের নানা রকম বিষয়গুলি তারা পরীক্ষামূলক দেখেন যে আসলে যেহেতু বিজ্ঞ কর্মকর্তারা এখানে থাকেন, প্রশাসনের শীর্ষ পর্যায়ে কর্মকর্তারা, তাদেরকে যাচাই বাছাই করেন। যেমন এবার আমরা 509 জন কর্মকর্তার কথা বলেছি, 3 ব্যাচের একসাথে তাদেরকে ভাইবা নেওয়া হবে পর্যায়ক্রমে একদিন পরপর। মেয়েদের ভাইবা নিয়ে কিন্তু এখানে অনেকেই বাদ পড়ে যাবেন এই বাছাইয়ের মধ্যে, এই পরীক্ষার মধ্যে। গতবারও এরকম 3টা ব্যাচ ছিল, এর মধ্যে 106 জন তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিলেন। তো এবারেও এই কম বেশি এরকমই হবেন, অনেকেই বাদ পড়ে যাবেন। এখানে তাদের একটা মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে তারা ফিট লিস্টে অন্তর্ভুক্ত হয়। অন্তর্ভুক্ত হওয়ার পরে পর্যায়ক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের যে নবনিয়োগ বা এপিডি যে শাখাকে বলা হয় সে জায়গা থেকে তাদেরকে পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হয়। এবং একই সাথে কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তাদের বিভিন্ন সংস্থা, গোয়েন্দা সংস্থাগুলি যারা আছে তাদেরও তদন্ত প্রতিবেদন, যেসব কর্মকর্তাগুলিকে ফিটলিস্টে রাখা হয় তাদের তদন্ত প্রতিবেদনও তারা সংগ্রহ করেন। তাদের কর্মজীবনগুলি মূল্যায়ন করা হয়, তাদের এসিআর দেখা হয়, তাদের দুর্নীতি দমন কমিশনে রিপোর্টও তাদের দেখা হয় যে তাদের দুর্নীতি সংক্রান্ত কোনো অভিযোগ আছে কিনা। সব মিলে চেষ্টা করা হয় যে সর্বোচ্চ ভালো মানের। যদিও আমাদের দেশে ইতিপূর্বে নানা রকম এরকম ফিটলিস্টের বাইরেও অনেক সময় কর্মকর্তারা ডিসি হিসাবে পদায়ন হয়েছেন, এরকম অভিযোগ আমরা পেয়েছি। ফলে জামালপুরের মতো খারাপ ঘটনাও ঘটেছে, আমরা জানি সাধারণ মানুষ। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বলছেন যে আমরা চেষ্টা করছি ভালো একটি ফিটলিস্ট করার জন্য। আবার আপনারা দেখছেন যে
এই সরকার ক্ষমতায় আসার পরে 5 আগস্ট দেখছেন আপনার ছাত্র জনতার আন্দোলনের পর যেই সরকার দায়িত্ব নিলেন, দায়িত্ব নেওয়ার পরে এই পদে নানা রকম বিতর্ক ছিল, যে কর্মকর্তারা এখানে নানা রকম জেলা প্রশাসক নিয়োগ নিয়ে বিতর্ক হ্যাঁ, চলছে, আবার বিতর্ক এর চলছে। মধ্যে 4 মাসের মধ্যে আবার নতুন করে হচ্ছে জি। যে ফিট লিস্ট করা হলো। এটি আসলে নানা ধরনের প্রশ্ন উঠছে, এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? যে প্রশ্ন উঠছে এখানে, তারা বলছেন আমরা কিন্তু এই প্রতিবেদনটি করতে গিয়ে আমরা ওদেরকে জিজ্ঞেস করছি যে আপনারা তো অল্প সময় আগেই এটা করলেন, এবং এখানে যে 4 মাস আগে যে গত 8 সেপ্টেম্বর যে তালিকাটি করা হয়েছিল, এই সেম প্রক্রিয়ার মধ্য দিয়ে যে তাদের বাছাই করে 106 জনকে নেওয়া হলো, যে এখন আবার এর মধ্যে 61 জন জেলা প্রশাসক পদে তারা বিভিন্ন পদায়ন পেয়েছেন, আবার এর মধ্যে অনেকে বাদও চলে গেছেন অল্প কয়েকদিন, আবার কেউ পদে যান নাই, তার আগেই তার অর্ডার বাতিল হয়ে গেছে আদেশটি। তো ওনারা বলছেন যে আসলে আমরা তখন তো এই সরকার নতুন দায়িত্ব নিয়েছেন এবং নিয়ে তারা তড়িঘড়ি করে তালিকাটি করতে হয়েছে, এবং তাদের যে গোয়েন্দা রিপোর্ট বা নেওয়া প্রয়োজন ছিল এগুলি আমরা সংগ্রহ করতে পারিনি, আগে আমাদেরকে তালিকাটি করতে হয়েছে, যেহেতু এই ডিসিরাই মূলত গত ছাত্র জনতার যে আন্দোলন ছিল এই আন্দোলনের সময় তাদের ওই সময়েও কিন্তু বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট এসেছে যে জেলা প্রশাসকদের একটা ভূমিকা ছিল, যেমন পুলিশের একটা ভূমিকা ছিল এই আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি চালানোর। এবং আমরা জানি যে যখন একটি জেলায় পুলিশ কিন্তু সরাসরি গুলি ছাড়তে পারেন না, তাদেরকে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অনুমতি নেওয়ার পরে এবং হিসাব দিতে হয়। জেলা প্রশাসক জেলার একজন ম্যাজিস্ট্রেট হিসাবে দায়িত্ব পালন করেন, তার কাছে সকল হিসাবগুলি থাকে যে কতটি গুলি বা কতটি মরণাস্ত্র একজন মানুষ বা কতটি যাচ্ছে বা কেন যাচ্ছে এটি ডিটেল বর্ণনা করতে হয়। যার দরুন আমরা দেখেন গণমাধ্যমে কিন্তু এই হিসাবও আসছে এবার যে ডিসি সম্মেলনকে কেন্দ্র করে, যে যেন এই ক্ষমতাটি তাদের কাছে মানে এইভাবে আগ্নেয়াস্ত্র মানে এইরকম অস্ত্র যেন তাদের ব্যবহার করতে না দেওয়া হয়, সেটাও তারা এই জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটকে নিয়ে তারা সুপারিশ করেছেন। এই বিষয়গুলোকে কেন্দ্র করেই মূলত তারা বলছেন যে আমরা নতুন ফিট লিস্ট করতে যাচ্ছি, যেহেতু আমরা তখন তড়িঘড়ি করছি এবং অনেককে এখান থেকে 61 জন দিচ্ছে, মানে আরও প্রায় 45 জনের মতো দিতে পারেননি না। তার কারণ হিসাবে বলছেন যে অনেকের রিপোর্ট আমরা এখানে পরবর্তীতে দেখেছি যে আসলে নানা রকম ঝামেলা আছে, নেতিবাচক রিপোর্ট এসেছে, সেই কারণে আমরা দিতে পারছি না, ফলে এখন আমরা অল্প সময়ের মধ্যে আরেকটি তালিকা করছি। দেলোয়ার, আপনার কাছে আরেকটু বিষয় জানতে চাই যে রাজনৈতিক যে একটি পট পরিবর্তন হয়েছে, তবুও কেন ডিসি নিয়োগের বিতর্ক পিছু ছাড়ছে না? পিছু ছাড়ছে না এটাও আপনি ভালো, আমরা কিন্তু এই রাজনীতি পিছু ছাড়ছে না এটা কিন্তু আজকে আমরা একটা হাইলাইটস দিয়ে আমাদের প্রতিবেদনে উল্লেখ করেছি। পিছু ছাড়ছে না এটা কিন্তু এই যাদেরকে আমরা বঞ্চিত অথবা দীর্ঘদিন যারা বিভিন্ন পদে ছিলেন না, একই পদে সহকারী সচিব বা সিনিয়র সহকারী সচিব হয়েই তারা অনেক দীর্ঘদিন কেটে ফেলেছেন তাদের চাকরি জীবন, তারা বলছেন যে যারা গুরুত্বপূর্ণ পদে গত আওয়ামী লীগ সরকারের আমলে ছিলেন, অথবা যারা ছাত্র জীবনে সে আওয়ামী লীগের অর্থাৎ ছাত্রলীগের শিক্ষা জীবনে ছাত্রলীগের রাজনীতির সাথে সরাসরি যুক্ত ছিলেন, তাদেরকে যেন এইসব পদে না নিয়ে আসা হয়। কারণ একজন জেলা প্রশাসক আর পুরো বিষয়টি তাকে দেখভাল করতে হয়, অনেক কিছু কাজ তিনি করতে পারেন। যেহেতু এই সরকারকে নানা রকম বিতর্ক রয়েছে, সেই বিষয়টি তারা বারবার বলছেন, এবং এই বিতর্কের তাদের মূল যারা এই বিতর্কের সাথে জড়িত ছিলেন, যেসব কর্মকর্তারা বিক্ষোভ করেছেন, নানা রকম আন্দোলন করেছেন, কর্মকর্তাদের কাছে বড় জনপ্রশাসন সচিব, ক্যাবিনেট সচিবের রুমে গেছেন, তারা আমরা দেখেছি যে হট্টগোল হয়েছে। এরা কিন্তু তাদের বারবারই ছিল যে আপনারা কাকে নিয়োগ দিবেন সেটা আমাদের বড় বিষয় নয়, কিন্তু আপনারা যেন যাদেরকে আমরা বলে থাকি তাদের ভাষায় যে ফেসিবাদের দোসরদেরকে কিন্তু নিয়োগ দেওয়া যাবে না, সেই জায়গাটি থেকে তার বারবার বলে আসছে। কিন্তু আমরা দেখেছি যে শনিবারও যে তালিকাটি প্রাথমিক যে 25 জনের সাক্ষাৎকার নেওয়া হবে, এখানে প্রথম যিনি আছেন তিনি সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী, যিনি আওয়ামী লীগ সরকারের 1 নাম্বার মন্ত্রী হিসেবে আমরা চিনি, বা তিনি মন্ত্রীর সিনিয়র সবচেয়ে জ্যেষ্ঠ মন্ত্রী ছিলেন, মোজাম্মেল হক। তো উনার ব্যক্তিগত এবং উনার একান্ত সচিব হিসাবে উনি কাজ করেছেন, উনি 1 নম্বরে আছেন। যদি এটা একটা প্রশাসনিক নিয়ম, তার সাথেও আমরা কথা বলেছি, তিনি বলেছেন যে এই তালিকাটি মেধাক্রম হিসাবে করতে গিয়ে আমার নামটি 1 নম্বরে আছে, তবে আমি সেই অংশ নেব না, সাক্ষাৎকারে অংশ নেব না। এখানে সেই সুযোগটিও আছে যে যদি কেউ চায় যে ডিসি পদে বা এই তালিকা অন্তর্ভুক্ত হবে না ফিট লিস্টে, তাহলে তারা নাও আসতে পারে। তবে এখানে যারা বঞ্চিত বলছি বা যারা এই দীর্ঘদিন এই পদগুলিতে ছিলেন না, তারা বলছেন যে তাহলে তাদেরকে ডাকাই বা কেন দরকার? এই বিতর্কটি যেহেতু শুরু থেকে হয়ে আসছে, নানা রকম এখানে হট্টগোল হলো, নানা রকম গ্যাপ তৈরি হলো, এরপরও কেন আবার শুরুতেই এরকম ডাকা হচ্ছে, এটা আমরা আসলে কাম্য নয়। এই কর্মকর্তাদের না ডাকলেই ভালো। আপনি বলছিলেন দেলোয়ার,
509 জন কর্মকর্তা 3টি ইয়ার জন্য জি এই ডিসি পদে আসলে দৌড়ে এগিয়ে আছে। জি। তাদের সঙ্গে কি আপনার কথা হয়েছে কিনা, তারা এই যে ফিট লিস্টটি দেওয়া হলো তাদের ভাবনাটা কি? হ্যাঁ, তাদের সাথেও আমার কথা হয়েছে। আমরা এখানে 3টি ব্যাচের কথা বলছি। যেমন বিসিএস প্রশাসন ক্যাডারের 25তম ব্যাচ, সেখানে ফিট লিস্টের জন্য তাদেরকে যাচাইয়ের বিবেচনা করার মতো যে তারা ফিট লিস্টে অন্তর্ভুক্ত হতে পারবেন এরকম সংখ্যা আছেন 134 জন। আবার 27তম ব্যাচে, যারা বিসিএস 27তম ব্যাচে, সেখানে আছেন 205 জন এবং 28তম ব্যাচে আছেন 158 জন এই কর্মকর্তারা আছেন। আর এর মধ্যে আবার কিছু কর্মকর্তা যেমন 25, 24, 25, 27 বর্তমানে এই 3টি ব্যাচের কর্মকর্তারা ডিসি হিসেবে দায়িত্বরত আছেন। এর মধ্যে 25তম ব্যাচের 42 জন কর্মকর্তা পর্যায়ক্রমে অলরেডি দায়িত্ব পালন করেছেন বা করছেন। আর এরকম 27 ব্যাচেরও আছেন 30 জন কর্মকর্তা। আবার 24 ব্যাচ ওরাও খুব শিগগির দ্রুতই যুগ্ম সচিব পদে পদোন্নতি পাবেন, তাদেরও 26 জন কর্মকর্তা এখন মাঠ প্রশাসনে কাজ করছেন। তো তারা যেটি বলছেন যে এই কর্মকর্তারা তাদের অনুভূতির বিষয়টা যে যেহেতু ওরা যুগ্ম সচিব হিসাবে 24তম ব্যাচ পদোন্নতি পাবেন, তা যেহেতু ডিসি পদটি হলেন উপসচিব পর্যায়ের, তারা চলে আসলে ওই পদগুলির জন্য এবার নতুন করে 28তম ব্যাচের কর্মকর্তারা অন্তর্ভুক্ত হবেন, নতুন ব্যাচ এটি। ওখানে আমরা যেটি বললাম যে 158 জন কর্মকর্তা আছেন, তারা এখানে যুক্ত হবেন। তাদের অনুভূতি, তারা তো চান যে এটি একটি স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে ডিসির পদটি গুরুত্বপূর্ণ, যেখানে যেন লিডারশিপ কোয়ালিটিটা ভালো থাকে এবং মেধাবী কর্মকর্তা হন। লিডারশিপ বলতে বোঝায় যে সেখানে মানে তাৎক্ষণিক অনেক কিছু সিদ্ধান্ত নিতে হয় একজন জেলা প্রশাসককে। অনেক জেলায় আমরা দেখেছি যে অনেক রকম আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয়, অনেক কঠিন বিষয়। তারপরে আমরা বাজার ব্যবস্থাপনা, যে দ্রব্যমূল্য, মানুষের যেটি মূল চাহিদা, এটির জন্য অনেকগুলি কমিটিতে কিন্তু একজন ডিসিকে ভূমিকা রাখতে হয়, সভাপতির দায়িত্ব পালন করতে হয়, সকল ডিপার্টমেন্টগুলির সাথে সমন্বয় করে কাজ করতে হয়, এখানে সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে তাদেরকে সমন্বয় করতে হয়। সবসময় তাদেরকে একটি সভাপতির যে ভূমিকা আমরা বলি, একজন সভাপতির ভূমিকা তাদেরকে সব জায়গাগুলিতে রাখতে হয়। এই কোয়ালিটি সম্পূর্ণ ব্যক্তিরা যেন পান, সেই জায়গাটি বলছেন এবং বিশেষজ্ঞরাও তাই বলছেন। এবং এই জন্যই কিন্তু আমরা একটা প্রসঙ্গ, আমাদের পত্রিকা আজকে যে মূল শিরোনাম যেটা, যে যারা ইতিপূর্বে মাঠ প্রশাসনে কাজ করেননি, তারা না করলেও তারা হতে পারবেন ডিসি। আসলে তারা বলছেন যে এই পদটি খুবই গুরুত্বপূর্ণ পদ, এখানে অভিজ্ঞতাটা অবশ্যই প্রয়োজন, কারণ তার মাঠ প্রশাসন। এই বিষয়টা থেকে আরেকটু আপনার কাছে জানতে চাই, এখানে কিন্তু কারোর জন্য শিথিলও করা হয়েছে, যারা অন্য ক্যাডারে আছেন তাদের ক্ষেত্রে কি এই ধরনের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? জি, এইখানেও এটাও কিন্তু আমরা বৈষম্যহীন বাংলাদেশের জন্য যে আন্দোলন, যে কথা, সেটা এখানে কিন্তু এরকম একটা বিষয় রয়ে গেছে যে আমরা জানি যে প্রশাসন ক্যাডারের সাথে ইকোনমিক ক্যাডারে যারা আগে ছিলেন তারা এদের সাথে একীভূত হয়েছেন। তারাই কিন্তু এখানে দেখেন, এখানেই দুই নীতি তারা করে ফেলেছেন। এই যে নতুন যে সিদ্ধান্ত নিয়েছেন, তারা বলছেন যে যারা ইকোনমিক ক্যাডার থেকে প্রশাসন ক্যাডারে একীভূত হয়েছেন তাদের জন্যই মাঠ প্রশাসনের অভিজ্ঞতাটা লাগবে, কিন্তু যারা প্রশাসন ক্যাডারের সাথে ছিলেন তাদেরটা লাগবে না। কিন্তু এখানে আসলে বিশেষজ্ঞরা বা যারা জনপ্রশাসনের দীর্ঘদিন কাজ করেছেন, আমরা এরকম যে স্যারদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে এটা সকলের জন্যই প্রয়োজন। এটা যে কেউ অথবা প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা ম্যাজিস্ট্রেট চাকরি জীবনের শুরুতে তাদের নেচার মাঠ প্রশাসনে কাজ করা, কিন্তু ইউনো এবং এডিসি এই পদে কাজ করাটা অবশ্যই প্রয়োজন আছে। আর একটা বিষয় হলো যে ইউনো কিন্তু অনেকগুলি উপজেলা, এবং এখানে ওইভাবে রাজনৈতিকভাবে বিবেচনা করার একবারে সরাসরি অনেক বেশি চিহ্নিত ছাড়া যে ইউনো হয় নাই, এরকম প্রেক্ষাপটটি কিন্তু হয়নি। ইউনো মোটামুটি যে কোনো রাজনৈতিক দলেরই মতাদর্শের হোক, ইউনো পর্যন্ত হয় একজন কর্মকর্তা বা এসিলেন্ট। এই ডিসিও হয়েছে অনেক ক্ষেত্রে, আমরাও তো মাঠে দেখেছি। কিন্তু এখানে ওই অভিজ্ঞতাটা শিথিল করা। আর একটা যে আমাদের এই রিপোর্টগুলি আরও প্রাসঙ্গিক, যে আসলে কর্মকর্তারা এখন মাঠ প্রশাসনে কাজ করতেও খুব বেশি অনীহা ব্যক্তি, যে আসলে এই পদগুলিতে কাজ না করে ডিসি হলে বা বিভাগীয় কমিশনার হলে সেক্ষেত্রে আগ্রহ নিয়ে কাজ করেন, না হলে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলিতেই বেশি সময় থাকতে চান। এই নিয়মটি কিন্তু এখন তো 2 বছরের কথা আমরা বলেছি, এর আগে যে এটা 2022 সালের এই নীতিমালাটি, পদায়ন নীতিমালাটি 2015 সালে আরেকটি নীতিমালা করা ছিল, সেখানে কিন্তু এই সময়টি আরও বাড়ানো ছিল। ওইখানে 5 বছরের মতো একটি অভিজ্ঞতা প্রয়োজন ছিল, ওইটাকে শিথিল করা হয়েছে। এবং আমরা যদি আরও অনেক এক্সপার্ট যারা সিনিয়র স্যাররা ছিলেন, এখন অবসরে গেছেন, তারা বলছেন যে আমরা তো ইউনো দীর্ঘদিন পরে ইউনো পদে পদায়ন পেতাম, মানে ওইখানে গিয়ে যে চাকরি করতে যেতেই প্রায় আমাদের চাকরির বয়স 15-20 বছর হয়ে যেত। এখন যারা কর্মকর্তা, যে উপসচিব পদে পদোন্নতির জন্য 10 বছর সময় প্রয়োজন
নীতিমালা অনুযায়ী এই 10 বছর হলেই কর্মকর্তারা কিন্তু জনপ্রশাসনের করিডোরে বা ছোটাছুটি করেন যে পদোন্নতি হয়ে গেলে, আর পদোন্নতি হইলে আবার ডিসি পদের জন্য তারা কখন ডিসি পদে তারা পদায়নটা পাবেন এটার জন্য কিন্তু প্রচুর চেষ্টা করেন। কিন্তু যারা এর আগে যারা সিনিয়র স্যাররা যে কাজ করেছেন যারা দীর্ঘদিন, তারা কিন্তু বলছেন মানে যে আমরা যখন প্রশাসন ক্যাডারেই কিন্তু একসময় এই যে বিচারিক ক্ষমতা, বিচার বিভাগ আলাদা হওয়ার আগে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা এই কাজটি করতেন, যে তাদের কিন্তু হিউজ অভিজ্ঞতা। এই বিচার বিভাগ আলাদা হওয়ার পরে আমরা দেখছি যে দিনে দিনে এই প্রশাসনিক ক্যাডারের যারা গুরুত্বপূর্ণ, যারা একটু প্রভাবশালী এইসব কর্মকর্তাদের কাজের আগের মতো আমরা দেখছি না। আগে যেভাবে একটা মানে দাপট নিয়ে আগ্রহ নিয়ে কাজ করতেন, এই বিচার বিভাগ আলাদা হওয়ার পরে এটা দেখেন যে ওই ধীরে ধীরে এটা কমে আসছে। আগের সরকার এটাকে কমাই ফেলছে, এই সরকার এটাকে নাই করে ফেলছে। যদিও এই সময়ের কিছু মানে বলছেন যে তারা এটা তাদের কাজ করার সুযোগ পায়নি, কিন্তু আসলে দেখতে গেলে এই সংখ্যাটা খুব বেশি মনে হয় হবে না। কিন্তু এখানে তারপরে এটা মূলত আসলে কাজের একটা শিথিলতা। আর আরেকটা জিনিস যখন তৈরি হয়ে যায় বা একটা নিয়ম চালু হয়ে যায়, এটা কিন্তু দেখা যায় আমাদের তো আমরা চাই সব সময় মানুষ হিসেবে কেন জানি আমরা যে একটু বেশি ভারী ওজন না নিয়ে, বেশি ভারী কঠিন কাজ না করে একটু বেশি ফল নিয়ে নেওয়া, বেশি কষ্ট না করে, এক কথায় যে কম কষ্টে বেশি সুবিধা পাওয়া, এরকম একটা প্রবণতা আমার মধ্যে কাজ করে। এই ডিসির যে একটা গুরুত্বপূর্ণ পদ, এর মধ্যে কিন্তু এই জিনিসটি করলে বা এরকম প্রত্যাশা থাকলে বা স্যারদেরও এরকম একটু সুবিধা দেওয়ার প্রবণতা থাকলে এটা আমাদের দেশের জন্য, সাধারণ মানুষের জন্য আসলে কল্যাণ বই আনবে না। এই জন্য অবশ্যই এটার সাথে প্রয়োজন যে যেন তাদের অভিজ্ঞতা সম্পূর্ণ চৌকস এবং যারা মাঠ প্রশাসনে আসলেই অভিজ্ঞ, যারা ওইরকম এক্সপার্ট, আইন কানুন, আইন শৃঙ্খলা, নানা রকম বিষয়গুলি, তাদেরকে এই বিষয়গুলিতে প্রদায়ন করা এবং এই শর্তগুলির বিবেচনা করা উচিত। নিশ্চয়ই নীতি নির্ধারকরা এই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন। দেলোয়ার হোসেন, আমাদের সংবাদ পর্যালোচনায় আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। দর্শক, এই ছিল আজকের সমকাল সংবাদ পর্যালোচনা। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালে চোখ রাখুন এবং দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো জানতে www.সমকাল.com চোখ রাখুন।